ধরুন একদিন আপনার শহরকে ঢেকে ফেলে বিষাক্ত সাদা গ্যাস, আর আপনি আটকে আছেন একটি বহুতল ভবনের ছাদে। কোনো রাস্তা নেই পালানোর, নিচে নামা মানে মৃত্যু। ঠিক এমন এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে পড়ে আমাদের আজকের গল্পের নায়ক ইয়ং নাম। বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2019 সালের দক্ষিণ কোরিয়ার ব্লকবাস্টার সিনেমা এক্সিট নিয়ে, যেখানে হাস্যরস আর থ্রিল মিলেমিশে তৈরি হয়েছে এক দারুণ সার্ভাইভাল অ্যাডভেঞ্চার। পাহাড়ে চড়ার শখ থাকা এক বেকার যুবক কিভাবে গ্যাসে ভরা শহরে আটকে পড়ে এবং পরবর্তীতে সে কি ওই বিষাক্ত গ্যাস থেকে নিজের পরিবার আর প্রিয় মানুষকে বাঁচাতে পেরেছিল কিনা, সেটাই জানবো আজকের এই মুভিতে। মুভিটি দেখতে দেখতে আপনিও নিজেকে ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন ঢুকে পড়ে এক্সিটের দম বন্ধ করে সেই দৌড়ে, যেখানে জীবন বাঁচানোর একমাত্র রাস্তা উপরে উঠতে থাকা। গল্পের শুরুতে আমাদের ইয়ং নামের এক ছেলেকে দেখানো হয়। আমার আপনার মতো সেও বেকার, সেও কোথাও চাকরি পাচ্ছে না, তাই খুব চিন্তিত। সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়ানো আর সন্ধ্যায় বন্ধুর সঙ্গে বসে আড্ডা দেওয়া, এটাই তার রুটিন হয়ে গিয়েছিল। বাড়িতে তার মা বাবাকে দেখানো হয়। চাকরি না পাওয়ার কারণে কিম বাড়িতে থাকে আর ঘরের সব কাজকর্ম করে। একদিন বাড়িতে তার বোন তাকে কিছু টাকা দেয় আর বলে, যাও চুল কেটে এসো। সে দেখে ইয়ং তার ঘরটা একদম এলোমেলো করে রেখেছে, তাই তার বোন তাকে বলে, তুমি কোনো কাজ ঠিক মতো করতে পারো না। তারা দুজনেই তর্ক করতে থাকে আর শেষে ইয়ং তার বোনকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকালে আমরা দেখি ইয়ং এর মাউন্টেন ক্লাইম্বিং করার খুব শখ ছিল, তাই সে ট্রেনিং নেওয়ার জন্য একটি ক্লাসে ভর্তি হয়েছে। সেখানে ইউইজু নামের একটি মেয়েকে দেখানো হয়। ইয়ং তাকে মনোযোগ দিয়ে দেখছিল। এখানে আমরা জানতে পারি যে ইয়ং আসলে ইউইজুকে পছন্দ করে বলেই এই ক্লাসে ভর্তি হয়েছে। বাড়ি ফিরে এসে ইয়ং স্যুট বুট পরে তৈরি হচ্ছিল। সে সুন্দর করে চুল আঁচড়ায়, কিন্তু তার মা এসে তার চুলের স্টাইল নষ্ট করে দেয়। এতে ইয়ং এর খুব রাগ হয়। আসলে ইয়ং তার পরিবারকে নিয়ে এক হোটেলে ডিনার করতে যেতে চেয়েছিল। হোটেলে যাওয়ার পর দেখা যায় তার কিছু আত্মীয় স্বজনও সেখানে এসে হাজির হয়েছে। আজকের জন্য ইয়ং পুরো হোটেল বুকিং করে রেখেছিল, কিন্তু যখন আমরা দেখি ইউইজু এই হোটেলে কাজ করছে, তখন বোঝা যায় ইয়ং কেন এই হোটেলটা বুক করেছিল। আসলে ইয়ং আগে থেকে জানতো ইউইজু এখানে কাজ করে। যদিও হোটেলটা তার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে, তবুও ইউইজুকে ইমপ্রেস করার জন্য সে এই হোটেলটা বুক করে। যখন ইউইজু ইয়ংকে জিজ্ঞাসা করে, তুমি এত দূরের হোটেল কেন বুক করলে, তখন ইয়ং মিথ্যা বলে, এই হোটেলের রেটিং ভালো ছিল। তখন ইউইজু বলে, আমার মনে হয় তুমি আমাকে ফলো করছো। আসলে কিছু মাস আগে ইয়ং ইউইজুকে প্রপোজ করেছিল, কিন্তু সে তাকে ফিরিয়ে দিয়েছিল। সে বলেছিল, আমরা শুধু বন্ধু হয়ে থাকবো। যেদিন ইউইজু ইয়ংকে রিজেক্ট করেছিল, সেদিন ইয়ং অনেক কেঁদেছিল, কিন্তু সে এমন দেখাচ্ছিল যেন কিছুই হয়নি। যাই হোক, পার্টি শুরু হয়। সবাই আনন্দ করছে। রাত হয়ে গেলেও পার্টি শেষ হচ্ছিল না। হোটেলের ম্যানেজার তার কর্মচারীদের বলে, চিন্তা করো না, পার্টি শেষ হলেই তোমরা বাড়ি যেতে পারবে। কিন্তু যখন সব কর্মচারী চলে যায়, তখন ম্যানেজার হঠাৎ ইউইজুর হাত ধরে। সে বলে, আমি তোমাকে ভেবে দেখার সময় দিয়েছিলাম, তুমি বলনি তুমি আমাকে বিয়ে করবে কিনা। কথা বলার সময় সে বারবার ইউইজুকে টাচ করছিল, যা ইউইজুর একদম ভালো লাগছিল না। ইউইজু বলে, আমাকে আরো সময় দাও, আমি এখন বিয়ে করতে চাই না। আসলে ইউইজু ম্যানেজারকে একদমই পছন্দ করতো না, তাই সে বারবার মিথ্যে বলে তার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ম্যানেজার বলে, ঠিক আছে, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা বাইরে একটি ট্রাক দেখি। সেখানে কিছু ট্যাঙ্কার রাখা ছিল। ট্রাকের ড্রাইভার নেমে ট্যাঙ্কার গুলোর ঢাকনা খুলে দেয়। ড্রাইভার মুখে মাস্ক পরেছিল, কিন্তু সে সেটাও খুলে ফেলে। কিছুক্ষণ পর ট্যাঙ্কার থেকে প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়াটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এই বোকা লোকগুলো বুঝতেই পারছিল না তারা কত বড় বিপদের সঙ্গে খেলছে। এই বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে যে আসছিল সেই মরে যাচ্ছিল। এই সময় একটি জ্বলন্ত ট্রাক গিয়ে আরেকটি ট্রাকে ধাক্কা মারে। বিস্ফোরণের ফলে একটি সিলিন্ডার গিয়ে ইয়ং এর হোটেলে পড়ে। বিস্ফোরণে সবাই আতঙ্কিত হয়ে হোটেলের বাইরে পালিয়ে আসে। বাইরে এসে তারা দেখে সেই বিষাক্ত ধোঁয়ায় মানুষ মারা যাচ্ছে। সবাই ভয়ে পালাচ্ছে। ইয়ংও তার পরিবারকে নিয়ে হোটেলের ভেতর ঢোকে, কিন্তু তার বোন তখন গাড়িতে বসেছিল। ধোঁয়া তার দিকে এগিয়ে আসছিল। সে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে,
কিন্তু ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল ইয়ং তখন বাইরেই ছিল। সে তার বোনকে তুলে নিয়ে হোটেলের ভিতর নিয়ে আসে। তার বোনের অবস্থা তখন খুবই খারাপ। ইউইজু দেখে যে ধোঁয়াটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। তখন ইয়ং সবাইকে বলে আমাদের ছাদের উপর যেতে হবে, না হলে কেউ বাঁচবে না। সবাই রাজি হয় ছাদে যেতে, কিন্তু উপরে গিয়ে দেখে ছাদের দরজা তালাবদ্ধ। তারা ম্যানেজারকে জিজ্ঞেস করে দরজার চাবি কোথায়। তখন ম্যানেজার বলে আমি ভুল করে সেটা প্রথম তলায় রেখে এসেছি। সমস্যা হচ্ছে প্রথম তলায় চারিদিকে ধোঁয়া ছড়িয়ে গিয়েছে। কেউ জীবনের ঝুঁকি নিয়ে নিচে চাবি আনতে যেতে চায় না। এরপর আমরা দেখি বাইরের রেস্কিউ টিমের হেলিকপ্টার চলে এসেছে। তারা আগে তাদেরকে বাঁচাচ্ছে যারা উঁচু বিল্ডিং এর ছাদে রয়েছে। ইয়ং টিভি অন করে দেখে ধোঁয়া বিষাক্ত এবং এই ধোঁয়া থেকে বাঁচার জন্য একটি বিশেষ ধরনের মাস্ক লাগবে। সেই মাস্ক পরে কেউ 10 মিনিট পর্যন্ত ধোঁয়ার ভিতরে বাঁচতে পারবে, কারণ মাস্কে মাত্র 10 মিনিটের অক্সিজেন থাকে। ইউইজু সেই মাস্ক খুঁজতে থাকে কিন্তু পায় না। যখন সে ম্যানেজারকে মাস্ক সম্পর্কে জিজ্ঞেস করে, ম্যানেজার মিথ্যে বলে আমার কিছুই জানা নেই। আসলে ম্যানেজার মাস্কটা লুকিয়ে ফেলেছিল। ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠছে। ইয়ং চিন্তিত হয়ে ইউইজুকে জিজ্ঞেস করে ছাদের দরজা বাইরে থেকে খোলা যায় কিনা। ইউইজু বলে হ্যাঁ, বাইরে থেকে খোলা যাবে, কিন্তু কিভাবে। তখন ইয়ং কিছু জিনিস নিয়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে। কাঁচটা অনেক শক্ত ছিল, কিন্তু ইয়ং হাল ছাড়ে না। বারবার চেষ্টা করতে করতে সে কাঁচ ভেঙে ফেলে। তার পরিকল্পনা ছিল সে দড়ি বেঁধে জানালা দিয়ে উপরে উঠবে এবং ছাদের দরজা বাইরে থেকে খুলবে। সে সব প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার মা বাবা চলে আসে। তারা ইয়ংকে বলে তুমি এটা করতে পারো না, তোমার কিছু হলে আমাদের কি হবে, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। কিন্তু ইয়ং জানতো সবাইকে বাঁচতে হলে তাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তার নিজের উপর ভরসা ছিল এবং সে জানতো যে সে এটা করতে পারবে। সে দৌড়ে গিয়ে সামনের বিল্ডিং এর দিকে লাফ দেয়। সামনের বিল্ডিং এ পৌঁছে যাওয়ার পর সে আবার দৌড়ে হোটেলের বিল্ডিং এর দিকে ঝাঁপ দেয়। তারপর ঝুলে ঝুলে ছাদের উপর উঠতে থাকে। অন্যদের জন্য হলে এই কাজটা ভীষণ কঠিন হতো, কিন্তু ইয়ং খুব সহজে এটা করে ফেলে। সে ছাদে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। এরপর সবাই ছাদে উঠে আসে। এদিকে যারা বিশেষজ্ঞ ছিল তারা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিল। খবরের মাধ্যমে জানা যায় সেই ট্রাকটা এনে এন্থার কেমিক্যাল হেডকোয়ার্টারের সামনে পার্ক করা হয়েছিল। এই হেডকোয়ার্টারের কো-ফাউন্ডার হলেন মিস্টার ইয়াং, যিনি নিজেই কন্টেইনার গুলো এনে হেডকোয়ার্টারের সামনে রেখেছিল। আসলে মিস্টার ইয়াংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং তার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আর এই বিষ তৈরি করেছিলেন তিনি নিজেই তার নিজস্ব ল্যাবে। এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল। ইয়াং তার হেডকোয়ার্টারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই সে এই পরিকল্পনা করেছিল। এদিকে সবাই ছাদে ছিল। তারা আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায়। হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইউইজু সবাইকে তাদের মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট অন করতে বলে। সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে আকাশের দিকে সংকেত দিতে থাকে। ফ্ল্যাশ লাইটের কারণে রেস্কিউ টিম তাদের দেখতে পায় এবং নিচে নেমে আসে সবাইকে উদ্ধার করার জন্য। কিন্তু তখন একটা সময় আসে যখন হেলিকপ্টারের ওজন সীমা পার হয়ে যায়। যদি বেশি মানুষ উঠতো তাহলে কেবল ছেড়ে যেতে পারতো। তখন ইয়ং আর ইউইজু ছাড়া সবাই উঠে পড়ে, আর একটা জায়গা ফাঁকা ছিল। তাই ইয়ং ইউইজুকে ওঠার জন্য বলে, কিন্তু ইউইজু হাত সরিয়ে নেয়, কারণ সে চাই ইয়ং তার পরিবারকে নিয়ে হেলিকপ্টারে যাক। কিন্তু ইয়ং ও ইউইজুকে একা রেখে যেতে চায় না, ফলে ইউইজু যেতে না পারে ইয়ং ও থেকে যায়। হেলিকপ্টার চলে যাওয়ার পর ইউইজু কেঁদে ফেলে, কারণ সে হেলিকপ্টারে উঠতে চেয়েছিল। তাদের ভাগ্য ভালো ছিল যে কারণ ঠিক তখনই আরেকটি হেলিকপ্টার এসে পৌঁছায়। সম্ভবত সেটি তাদের জন্য এসেছিল। তখন ইয়ং ইউইজুকে বলে, এবার আমি সেই উঁচু বিল্ডিং এ চাকরি খুঁজবো, যাতে পরের বার এমন বিপদ হলে এখানে আটকে না পড়ি। কথা বলার ফাঁকে তারা বুঝতেও পারে না হেলিকপ্টার তাদের ছেড়ে চলে যায়। আসলে রেস্কিউ টিম উঁচু বিল্ডিং এ যারা আটকে ছিল তাদের উদ্ধার করতে গিয়েছিল। ইয়ং আর ইউইজুর কাছে এটিই ছিল শেষ সুযোগ, কিন্তু সেটাও তারা মিস করে ফেলে। এরপর জানা যায় সেই বিষাক্ত ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। এর মানে তারা যদি বাঁচতে চায় তাহলে আরো উঁচু কোনো বিল্ডিং এ যেতে হবে। ইয়ং দ্রুত একটা ব্যাগে দড়ি আর কিছু জিনিসপত্র গুছিয়ে নেয়। ইউইজু গিয়ে মাস্ক আর কিছু পলিথিনের ব্যাগ নিয়ে আসে। তারা ব্যাগগুলো দিয়ে নিজেদের শরীর ভালোভাবে ঢেকে ফেলে। তারপর অক্সিজেন মাস্ক পরে বাইরে বেরিয়ে আসে। তাদের লক্ষ্য ছিল এলাকার সবচেয়ে উঁচু বিল্ডিং এ ওঠা। কিন্তু যখন তারা বিল্ডিং এর ছাদে পৌঁছায় তখন দেখে ধোঁয়াটা সেখানেও পৌঁছে গিয়েছে। কিম তখন দেখে তার মাস্কের 10 মিনিট ও মাস্কের অক্সিজেনও শেষ হয়ে গিয়েছে। তাদের কাছে শুধু একটা মাস্ক বেঁচে ছিল। ইয়ং সেটা পরে ফেলে এবং ইউইজুকে বলে, তুমি এখানেই থাকো, আমি অবশ্যই ফিরে আসবো। এটা বলে ইয়ং নিচে নেমে যায় ইউইজুর জন্য মাস্ক
মাস্ক আনতে। সৌভাগ্যবশত সে একটা মাস্ক পেয়েও যায়। এদিকে ধোয়া ধীরে ধীরে ইউইজুর দিকে এগিয়ে আসছিল। ইউইজু দেখে ছাদের উপর একটা ছোট ঘর রয়েছে। সে প্রাণপণে চেষ্টা করে সেই ঘরের ছাদে উঠে যায়। ইউইজু তখন প্রচন্ড রেগেছিল এবং ইয়ংকে গালাগালি করছিল, কারণ সে ভেবেছিল ইয়ং তাকে ফেলে পালিয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই ইয়ং আবার ফিরে আসে। তাকে দেখে ইউইজু ভীষণ খুশি হয়ে যায়। অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আগে ইয়ং তার মাস্ক পাল্টে দেয়। এরপর দৃশ্য বদলে যায় এবং আমরা দেখি রেস্কিউ ক্যাম্প। সবাইকে উদ্ধার করে সেখানে আনা হচ্ছিল। ইয়ং এর বোনের অবস্থারও অনেক উন্নতি হয়েছে। সে তার মাকে জিজ্ঞেস করে ইয়ং কোথায়। তখন তার মা মিথ্যে বলে ইয়ং আসছে, সে একদম ঠিকঠাক আছে। কিন্তু বাস্তবে ইয়ং তখন আটকে ছিল। ইয়ং এর মা বাবা বাইরে গিয়ে তাদের ছেলেকে খুঁজতে থাকে। রেস্কিউ টিম মানুষদের বাঁচিয়ে ক্যাম্পে নিয়ে আসছিল, কিন্তু তাদের মধ্যে ইয়ং ছিল না। এরপর আমাদের দেখানো হয় ইউজু আর ইয়ংকে, যারা একটি বিল্ডিং এ পৌঁছায়। সেই বিল্ডিংটায় প্রচুর জিমের সরঞ্জাম রাখা ছিল। তখন তাদের সেই বিল্ডিং থেকে সামনের বিল্ডিং এ যেতে হবে, তাই তারা ডাম্বেলে দড়ি বেঁধে সবগুলো ডাম্বেল ছুঁড়ে সামনের বিল্ডিং এর দিকে ফেলে দেয়। ফলে দড়িটা টাইট হয়ে যায়। এরপর ইউজু সেই দড়ি ধরে ঝুলে ঝুলে অন্য বিল্ডিং এ পৌঁছে যায়। এবার ইয়ং এর পালা। যখন ইয়ং এর দড়িতে ঝুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ইউজু দেখে ধোঁয়াটা তার দিকে এগিয়ে আসছে। ধোঁয়া একদম কাছাকাছি চলে এসেছে। সময় ছিল না বললেই চলে। তাই ইয়ং আবার সেই বিল্ডিং এর ভিতর ফিরে যায়। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বিল্ডিং এর ভেতরেও ঢুকে যায়। সবাই ভাবছিল ইয়ং হয়তো বাঁচবে না, কিন্তু ঠিক তখনই ইউইজু দেখে ইয়ং বেরিয়ে আসছে, কারণ ধোঁয়া ছড়ানোর আগে সে মাস্ক পরে ফেলেছিল। এইভাবে তারা দুজনেই নিরাপদে অন্য বিল্ডিং এ পৌঁছায়। ওই বিল্ডিং এ গিয়ে তারা দেখে অনেক ছোট ছোট বাচ্চা আটকে আছে। এই অবোধ শিশুদের দেখে ইউইজুর মন কেঁদে ওঠে। ভাগ্য ভালো ছিল তাদের, কারণ ঠিক তখনই তাদের মাথার উপর আরো একটি হেলিকপ্টার এসে পড়ে। আরো একটি বাঁচার সুযোগ তাদের সামনে এসে যায়। কিন্তু ইউইজু বাচ্চাদের কথা ভেবে ইয়ংকে বলে আমাদের আগে এদের বাঁচাতে হবে, আমরা এদের ফেলে রেখে যেতে পারি না। ইয়ংও তার কথা মেনে নেয়। তারা কিছু জিনিসপত্র দিয়ে ছাদের উপর একটা বড় টিল তৈরি করে। রেস্কিউ টিম সেটা দেখে বুঝে যায় সেখানে সাহায্য দরকার। তারপর তারা সেই বিল্ডিং এ গিয়ে সমস্ত বাচ্চাদের নিরাপদে উদ্ধার করে। কিন্তু এর পরপরই সমস্যা দেখা দেয়, কারণ বাতাস বইতে শুরু করে এবং ধোঁয়া দ্রুত ছড়িয়ে উপরে উঠতে থাকে। তাই ইয়ং আর ইউইজু সেই বিল্ডিং থেকে লাফ দিয়ে সামনে দৌড়ে পালানোর চেষ্টা করে। এদিকে আমরা দেখি দুজন লোক ড্রোন নিয়ে সেই এলাকায় প্রবেশ করে যেখানে ধোঁয়া ছড়িয়েছিল। তারা ড্রোন উড়িয়ে সেই এলাকায় চিত্র ধারণ করতে শুরু করে। তখনই তাদের চোখ পড়ে ইয়ং আর ইউইজুর উপর, যারা জীবন বাঁচানোর জন্য ধোঁয়া থেকে পালাচ্ছিল। আসলে এই দুইজনকে এক সংবাদ মাধ্যম পাঠিয়েছিল লাইভ নিউজ কভার করার জন্য। তাদের সৌভাগ্য যে তাদের ক্যামেরার সবার প্রথমে ইয়ং আর ইউইজুই ধরে পড়ে। বড় বড় ইউটিউবার, স্ট্রিমার, লাইভ টিভিতে সবাই এই দৃশ্য দেখছিল। সবাই তাদের জন্য প্রার্থনা করছিল যেন তারা বেঁচে যায়। ইয়ং আর ইউইজু দৌড়ে দৌড়ে একটা উঁচু বিল্ডিং এ উঠে যায়। কিন্তু সমস্যা হচ্ছে সেখান থেকে সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না। যারা ড্রোন চালাচ্ছিল তাদের পুলিশ ধরে ফেলে, কারণ সেই এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ছিল। তাদের ড্রোনও ভেঙে যায়। এদিকে ইয়ং আর ইউইজু যে বিল্ডিং এ ছিল সেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় ছিল নিচ দিয়ে যাওয়া, কিন্তু নিচে ছিল বিষাক্ত ধোঁয়া। তাদের উপরে যাওয়ারও কোনো রাস্তা ছিল না। তারা একেবারেই ফেঁসে গিয়েছিল। ইয়ং তখন কান্নায় ভেঙে পড়ে। সেই ইউইজুকে বলে আমি তোমার জন্য এত দূরে হোটেল বুক করেছিলাম, আমি আমার পরিবারকেও নিয়ে এসেছিলাম শুধু তোমার জন্য। ঠিক তখনই আকাশে তারা দেখতে পেয়ে অনেকগুলো ড্রোন চলে এসেছে। যেসব মানুষ ইয়ং আর ইউইজুকে টিভিতে দেখছিল তারাই সাহায্যের জন্য এই ড্রোনগুলো পাঠিয়েছিল। ড্রোনগুলো ধোঁয়া পরিষ্কার করার জন্য এসেছিল, যাতে তারা বেঁচে যেতে পারে। একটা ড্রোন যখন ইয়ং এর কাছে আসে তখন সেই ড্রোনে সে দড়ি বেঁধে দেয়। ড্রোনটির দড়ি টেনে নিয়ে সামনের বিল্ডিং এর এক পাইপে আটকে দেয়। এখন ইয়ং আর ইউইজু সেই দড়ি ধরে অন্য বিল্ডিং এ যেতে পারবে। তারা দুজনে একসঙ্গে দড়িতে ঝাঁপ দেয়, কিন্তু মাঝপথে এসে তারা আটকে যায়। তখন ইউইজুর মাথায় একটা বুদ্ধি আসে। সে তার ব্যাগ থেকে একটা জিনিস বের করে দড়ি কেটে দেয়, কিন্তু দড়ি কাটতেই পাইপে আটকানো দড়িটাও বেরিয়ে যায়। ফলে তারা দুজনেই নিচে পড়ে যায়। এই দৃশ্য লাইভ টিভিতে সম্প্রচার করা হচ্ছিল।
এরপর আমরা দেখি একটা হেলিকপ্টার এলাকায় স্ক্যান করছিল এটা দেখতে যে কেউ ফেসে আছে কিনা। হঠাৎ তারা একটি ক্রেন দেখে যেখানে ইয়ং আর ইউএজও ঝুলছিল। সম্ভবত যখন তারা পড়ে গিয়েছিল তখন ক্রেনের মধ্যে আটকে গিয়েছিল। তারা ক্রেনের উপরে উঠে পড়ে এবং সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। এরপর দেখানো হয় ইয়ং তার মা বাবার সঙ্গে দেখা করে। সবাই ভীষণ খুশি হয় এবং তাকে ফিরে পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। হোটেলের ম্যানেজার তখন ইউজুকে দেখে। সে দৌড়ে আসে এবং বলে, তোমার জন্য আমি খুব চিন্তিত ছিলাম। ভালো হয়েছে তুমি ঠিকঠাক আছো। কিন্তু তখনই ইউজু তাকে একটা জোরে চড় মেরে বলে, আমার কাছে আসবে না আর কখনো আমার কাছে আসার চেষ্টাও করবে না। এরপর ইউজু ইয়ং এর কাছে আসে এবং বলে, আজ যদি আমি বেঁচে থাকি সেটা শুধু তোমার জন্য। আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। এরপর ইউজু ঘুরিয়ে পেঁচিয়ে ইয়ং এর সঙ্গে ডেটে যাওয়ার কথা বলে। এটা শুনে ইয়ংও ভীষণ খুশি হয়ে যায় আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়।